আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 52তম পর্বের দ্বিতীয়াংশ। লিখেছেন সালমা চৌধুরী। আমি আপনাদের সাথে আছি ফারহিনা। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বললেন, তোমার ফুপ্পিকে আসতে বলেছি, প্রয়োজন হলে আবার বলবো, কিন্তু তোমার ফুপাকে কিছু বলতে পারবো না। এই একটা মানুষের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। মালিয়া খান ঠান্ডা কণ্ঠে বললেন, আর কতদিন মনের ভেতর বিষে পুষে রাখবেন? এবার অন্তত সবকিছু ঠিক করে নেন। তোমরা কি চাইছো, আমি নিজে থেকে সব ভুলে ওই লোকের সাথে কথা বলি? আবির তপ্ত স্বরে বলল, না, মনের বিরুদ্ধে আপনাকে কিচ্ছু করতে বলছি না। আপনি ফুপ্পিকে সত্যি বাসায় আনতে চাইলে ফুপ্পিকে কল দিয়ে ভালো মন্দ কথা বলে দাওয়াত দিবেন, বাসার সবাইকে নিয়ে আসতে বলবেন, এটুকুই। আমার কাছে ওদের কারো নাম্বার নেই, নাম্বার আমি সংগ্রহ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিও। সকালবেলা খাবার টেবিলে আবির আর মোজাম্মেল খান ব্যতীত সবাই উপস্থিত। আলী আহমদ খান খাবার শেষ করে স্বাভাবিক কণ্ঠে শুধালেন, তোমাদের ফুপ্পিকে বাসায় দাওয়াত দিতে যাচ্ছি, এ ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো। খুশিতে গদগদ হয়ে মেঘ বলল, কোনো মতামত নেই, ফুপ্পি আসলেই হবে। তানভীরের সরল স্বীকারোক্তি, আপনার বোনকে আপনি বাসায় আনতে চাচ্ছেন, এ ব্যাপারে আমাদের মতামতের থেকেও আপনাদের মতামতটা বেশি গুরুত্বপূর্ণ। আব্বু, আপনি কাকামণি, প্রয়োজনে আম্মুরা আছেন, ওনাদের সাথে কথা বলে আপনারা যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারেন। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া তোমার আব্বু আজ আসবে, আবশ্যকতায় আবার আলোচনা করব। কিন্তু আমার কথা হচ্ছে, তারা আসলে তোমরা তাদের সাথে কেমন আচরণ করবে? তানভীর মৃদু হেসে বলল, সে বিষয়ে আপনার টেনশন করতে হবে না। আমি, আমার বোনেরা কিংবা আদি ওনাদের মনে আঘাত দেওয়ার মতো কোনো প্রকার খারাপ আচরণ করব না। আপনার এবং এই বাড়ির সম্মান রক্ষার্থে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। মিমার আদিও তানভীরের সঙ্গে তাল মেলালো। মিমার আদিকে মেঘ অনেকদিন আগে থেকে ফুপ্পির কথা বলেছে, ফুফাতো ভাই বোনদের কথাও বলেছে। তাদের সাথে পরিচিত হতে মিমার আদিও খুব এক্সাইটেড। মোজাম্মেল খান দুপুরের পরপরই বাসায় আসছেন, এসে সরাসরি আবিরের রুমে চলে গেছেন। আলী আহমদ খানের ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আবিরকে কিছু না বললেও মোজাম্মেল খান একাই সেই ঝাঁঝ মিটিয়েছেন। টানা 2 ঘন্টা আবিরের উপর রাগ ঝেড়েছেন। বহু বছর আগে আলী আহমদ খানের অ্যাক্সিডেন্টের ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটা ঘটনার নিগুড় বর্ণনা দিয়েছেন। হালিমা খান 2-1বার থামানোর চেষ্টা করেছেন, কিন্তু এতে লাভ হওয়ার বদলে উল্টে ক্ষতি হয়েছে। মোজাম্মেল খানের রাগ আরও কয়েক গুণ বেড়ে গেছে। তানভীর যেমন আবিরের প্রতি কনসার্ন, তেমনি মোজাম্মেল খানও বড় ভাইয়ের প্রতি অতিশয় ভক্ত। আলী আহমদ খানের এত বছরের পরিশ্রম, এই পরিবারের প্রতি অগাধ ভালোবাসা সবটাই মোজাম্মেল খানের খুব কাছ থেকে দেখা। আবির আর তানভীর দুজনে ছন্নছাড়া আচরণে আলী আহমদ খান আর মোজাম্মেল খান দুজনেই অনেক বেশি চিন্তিত। কাজের চাপে আবিরের একটু আধটু সিরিয়াসনেস দেখা গেলেও তানভীরের বরাবরই গা ছাড়া ভাব চলে। তারপর আবির ইচ্ছাকৃত তানভীরকে আরও বেশি আগলে রাখে, যা মোজাম্মেল খানের একেবারেই পছন্দ নয়। আবিরের পাশাপাশি তানভীরও যদি পূর্ণ মনোযোগ দিয়ে পারিবারিক ব্যবসাটা সামলাতো, তাহলে এতদিনে তাদের অবস্থান আরও উপরে থাকতো। একমাত্র ছেলের প্রতি মোজাম্মেল খানের ভালোবাসা যেমন আছে, তেমনি দুশ্চিন্তারও অন্ত নেই। আবির পড়াশোনায় ভালো, কাজও খুব মনোযোগী, কিন্তু তানভীর সম্পূর্ণ উল্টো। বর্তমানে যা করছে তাতে ও যদি গুরুত্ব না থাকে, তবে ছেলের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে দুশ্চিন্তা করেন প্রতিনিয়ত। সব কিছুর বহিঃপ্রকাশ ঘটছে আজ আবিরের সামনে। আবির চুপচাপ মাথা নিচু করে চাচ্চুর সব কথা শুনছে। আবির চাইলেও এখন কিছু বলতে পারবে না। একটা কথা বলতে গেলে মোজাম্মেল খান আরও 10 কথা শোনাবেন, তার থেকে বরং চুপ থাকাই শ্রেয়। আবির নিজের মনকে বোঝাচ্ছে, আবির আর যাই করিস না কেন, শ্বশুরের সাথে কখনো তারামি করিস না। আবির ধৈর্য রাখতে হবে। 2 ঘন্টা কেন, আরও 3 ঘন্টা ভুগলেও সহ্য করে নিতে হবে। শ্বশুরকে রাগালে বউ আর নিজের করে ভাবি না। সো বি কেয়ারফুল আবির। এর মধ্যে মেঘ আবিরের জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসছে। আব্বুর রাগ দেখে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধ নিয়ে ভিতরে আসবে নাকি চলে যাবে বুঝতে পারছে না। চলে যাওয়ার জন্য 1 পা বাড়িয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। মেঘ মনে মনে আওড়ালো, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা। আব্বু ওনাকে একা বকবেন কেন? আমি
তুমিও তো বকা খাওয়ার অর্ধেক অংশীদার। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও রুমের দিকে পা বাড়ল। কারোর উপস্থিতি বুঝতে পেরে মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালেন। মেঘের হাতে দুধের গ্লাস থরথর করে কাঁপছে। মেঘ অন্য হাত দিয়ে শক্ত করে গ্লাসটা ধরে রেখেছে। মোজাম্মেল খান মেঘকে দেখে একটু থামলেন। ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বললেন, তারা অ্যাক্সিডেন্ট করে এক এক দিন এক একজন পড়ে থাকবে, আর ঘর গোষ্ঠী মিলে তাদের সেবা করবে। করো করো, আরও বেশি করে সেবা করো। দুধের সাথে আপেল, আঙুর, কলাও নিয়ে আসতা। মেঘ একগাল হেসে বলল, সব রেডি করা আছে, দুধ খাওয়া শেষ হলেই ওইগুলো নিয়ে আসবো। মোজাম্মেল খান তীব্র বিরক্তি আর বিদ্রুপের স্বরে কথাটা বলেছিলেন, অথচ মেঘ তা বুঝতে না পেরে উল্টে সাবলীল ভঙ্গিতে অচতুর স্বীকারোক্তি দিয়েছে। মেঘের উত্তর শুনে মোজাম্মেল খান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। মেঘ উত্তর দেওয়ার পর নিজেই কনফিউশনে পড়ে গেছে। আব্বু কি ঠাট্টা করলো নাকি সিরিয়াসলি বলেছে এটাই বুঝতে পারছে না। আবির মেঘের অবস্থা থেকে মিটিমিটি হাসছে। মোজাম্মেল খান পুনরায় গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে কি যেন বলেছেন। মেঘ সে কথা বুঝেছে কি বুঝেনি কে জানে। কপাল কুঁচকে গম্ভীর স্বরে বিড়বিড় করে বলল, অ্যাক্সিডেন্টের কারণে যে পরিমাণ রক্ত শরীর থেকে বেরিয়েছে তা পূরণ করতে দুধ, ডিম, ফল খাওয়াবো না তো কি আপনার বকা খাওয়াবো? মোজাম্মেল খান মেঘকে শুধালেন, তানভীর কোথায়? মেঘের চোখ আবিরের দিকে পড়তে দেখলো আবিরের মাথা মোজাম্মেল খান মেঘের চোখ আবিরের দিকে পড়তে দেখলো আবির মাথা দিয়ে না করতেছে। মেঘ সহসা মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এর মধ্যে হালিমা খান ফল সাথে সিদ্ধ ডিম নিয়ে আসছেন। রুমে ঢুকতে ঢুকতে চড়া গলায় বললেন, তানভীর যেখানেই থাকুক অন্তত এখন এখানে তাকে ডাকবো না। 2 ঘন্টা যাবৎ ছেলেটাকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন। আর কত? আপনি এখন যান এখান থেকে, ফ্রেশ হয়ে আসুন, আপনাকে খেতে দিচ্ছি, আর ছেলেটাকেও শান্তিতে খেতে দেন। তানভীর ঘন্টাখানেক আগে বাসায় আসছে। আবিরের রুমে আসতেও চেয়েছিল, কিন্তু হালিমা খান বারণ করেছেন। মোজাম্মেল খানের সামনে আবির আর তানভীর দুজনেই গুরুতর আসামি। দোষ যেই করুক না কেন, শাস্তি দুজনেরই প্রাপ্য। হালিমা খানের উদ্বেল কণ্ঠের কথাবার্তা শুনে মোজাম্মেল খান আর কথা বাড়ালেন না, নিজের রুমের দিকে চলে গেলেন। হালিমা খান আবিরের কাছে ফলের প্লেটটা রেখে মেঘকে উদ্দেশ্য করে বললেন, তুই বরং এখানে থাক, আমি তোর আব্বুর জন্য খাবার রেডি করি। মেঘ ঘাড়ঘাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। হালিমা খান চলে যেতে আবির ফলের প্লেটের দিকে তাকালো। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে যে ফল বেশি গুরুত্বপূর্ণ সেসব ফলে প্লেট ভর্তি করে নিয়ে আসছে। আবির ভাবলেশীন কণ্ঠে বলল, এত ফল আনছিস কেন? কে খাবে? আপনি খাবেন? এত ফল খাইয়ে একদিনে আমার শরীর ঠিক করার প্ল্যান করছিস নাকি? একদিনে না পারি, কিছুদিনে ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। আবির সুস্থির কণ্ঠে বলল, এত খেতে পারবো না, যেটুকু পারবো সেটুকুই খাবো। মেঘ মুচকে হাসছে। মেঘের রহস্যময় হাসি দেখে আবির ভ্রু যুগল নাকের গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে শোধালো, এভাবে হাসার কারণ কি? মনের ভেতর কি চলছে? মেঘের মুচকি হাসি প্রখর হলো। বেশ কিছু সময় চলল মেঘের অবাধ হাসি। আবির বিস্তীর্ণ আঁখিতে চেয়ে আছে তার কাদম্বিনীর 2টি নেত্রে। আজ কতদিন পর আবিরের প্রিয়তমার অকৃত্রিম হাসি দেখছে, যাতে নেই কোনো রকম কৃপণতা। দীর্ঘ সময় হাসির নিমিত্তে মেঘের চোখ দুটো টলমল করছে। গাঢ় কমলা রঙের একটা জামার সাথে সাদার মধ্যে হ্যান্ডপ্রিন্টের একটা ওড়না মেঘের গায়ে জড়ানো। কমলা আর সাদার কম্বিনেশনে মেঘকে আজ অপরূপ লাগছে। সেই সাথে ঠোঁটগুলো আজ মাত্রাতিরিক্ত লাল দেখাচ্ছে। চোখের নিচে কাজল কিছুটা লেপ্টে আছে। নিরবধি হাসির কারণে ঘামে চিকচিক করছে নাগের ডগা। কোনো রমণীর প্রেমে পড়ার জন্য এর চেয়ে বড় কারণ বোধহয় আর কোনো হয় না। মুগ্ধতে আবিরের 2 চোখ আটকে আছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বাস্তব আর কল্পনা গুলিয়ে যাচ্ছে। মেঘ চেষ্টা করেও নিজের হাসি থামাতে ব্যর্থ হচ্ছে। দিশাপিশা না পেয়ে বাধ্য হয়ে নিজের হাতে নিজের মুখ চেপে ধরে হাসি থামানোর চেষ্টা করলো। আবির তখনও নীলের দৃষ্টিতেই চেয়ে আছে। দৃষ্টির গভীরতা জুড়ে অবিশ্রান্ত ভালোবাসার সুবাস। মেঘের মোহময়তায় জর্জরিত আবিরের হৃদয়ে। মেঘ হাসি থামিয়ে আবিরের দিকে তাকাতেই আবির ভ্রু চড়ে নাচালো। মেঘ ঠোঁট বাঁকিয়ে মৃদু স্বরে বলল, আপনি এগুলো খাওয়া শুরু করুন, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসতেছি এখনই।
কিছুক্ষণের মধ্যে দুটো প্লেট হাতে ফিরে আসলো। এক প্লেট ভর্তি ফল আর এক প্লেটে এক হালি সিদ্ধ ডিম। মেঘ ঠোঁটে হাসি রেখে প্লেট দুটো আবিরের সামনে রাখতে আবির বিষম খেয়ে উঠল। কাঁচতে কাঁচতে আবিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলরেডি আবিরের সামনে এক হালি ডিম, এক প্লেট ভর্তি ফল, তারপর মেঘ আবারও এক হালি ডিম আর এক প্লেট ভর্তি ফল নিয়ে আসছে। আবির কাঁচতে কাঁচতে বলল, এই এসবের মানে কি? মেঘ হেসে বলল, এই সবগুলো আপনি এখন খেয়ে শেষ করবেন, আর কোনো কথা আমি শুনতে চাই না। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের যত্ন দেখে মনে হচ্ছে একদিনই আবিরকে পুরোপুরি সুস্থ করে ফেলবে। শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হয়েছে তা একদিনে পূরণ করে ছাড়বে। আবির মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে এক গ্লাস দুধ, এক হালি ডিম আর এক প্লেট ফল কোনো রকমে খেয়ে শেষ করেছে। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে আবিরকে পরখ করছে, খাওয়াতে কোনো প্রকার গাফিলতি যেন না করতে পারে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাম, আমি কি একটু রেস্ট নিতে পারবো? বেশি কষ্ট হচ্ছে? একটু, তবে আপনি বললে শেষ করে ফেলবো। থাক, পরে খেয়ে নিয়েন, এখন আমি আসছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আচ্ছা।